সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটেন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানব ধন। এ কথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের এটেন নিউজ স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন, আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে যে এই ধরনের একটি অনুষ্ঠান আপনি তৈরি করেছেন, যেটি হাজারো অনুষ্ঠানের চাইতেও একেবারে আলাদা আমার মনে হয়েছে। আর এই কবি বাড়িতে এসে আমার নিজেকেও ভালো লাগছে। তবে এটেন নিউজ প্রায় 6 বছর যাবত এই অনুষ্ঠানটা করে যাচ্ছে। অনেক সংগ্রাম, অনেক ইচ্ছা, নানা বাধা সব মিলে এই অনুষ্ঠানটি এটেন নিউজ করে যাচ্ছে। এটা একটা বিরাট, এটেন নিউজের একটা বিরাট সাফল্য বলে আমি মনে করি। আপা, চলচ্চিত্র সেন্সর বোর্ড আছে, কিন্তু সঙ্গীতের কোনো সেন্সর বোর্ড নেই। এই মুহূর্তে সঙ্গীতের সেন্সর বোর্ড কি জরুরি, যাতে প্রকৃত গান জনসম্মুখে প্রকাশ পায়? আসলে এই প্রশ্নটার মধ্যে দুটি ভাগে ভাগ করছি। একটি হচ্ছে যে আপনার সঙ্গীত চর্চা কোনো একটি প্রতিষ্ঠান থেকে হয় না। সঙ্গীত চর্চা শুরুই হয় মাতৃক্রোড় থেকে, বাসার মধ্যে পারিবারিকভাবে। আর সেই চর্চাই কিন্তু আস্তে আস্তে দীর্ঘদিনে একজন ছাত্রীকে, একজন নিষ্ঠাবান ছাত্রকে তৈরি করতে থাকে, যে একটা সময়ে এসে শিল্পী হয়। আর সেই শিল্পীর সত্তাকে নিয়ে কাজ শুরু হয় একটি মিডিয়াতে। তাহলে এখন ফিল্মের কথা বলছি, যে ফিল্ম এমন একটি জায়গা যেটি একটি বিশাল অঙ্কের, বিশাল দাগে দেশকে প্রেজেন্ট করা, তার সমাজকে প্রেজেন্ট করা, তার আচার আচরণ, তার সংস্কৃতিকে প্রেজেন্ট করা, সবগুলো সাইড অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তো প্রতিষ্ঠান গড়ে ওঠে সব রকম কলাকুশলী, যেই কলাকুশলী অলরেডি তারা প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত, তো তারাই কিন্তু এই প্রতিষ্ঠান চালায়। অতএব সেন্সর বোর্ড তখনই প্রয়োজন হয় যখন চলচ্চিত্রের কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো কিছুর প্রয়োজন কিংবা নিষ্প্রয়োজন সবই তারা দেখে শুনে সেখান থেকে বাদ দেয়। আর শিল্পীর সত্তার সেই বিষয়টি বিকশিত হয় তার একেবারেই ছোটবেলা থেকে। তার যে ত্রুটি বিচ্যুতি, তার যে নিজেকে তৈরি করা, শিল্পী সত্তাকে গড়ে ওঠানো, এই সম্পূর্ণ সেন্সরই কাজ করে। সেন্সর বোর্ড তার পরিবার থেকেই কাজ করতে থাকে। এটি পরবর্তী সময় শিক্ষকদের উপরে বর্তায় এবং প্রশিক্ষকরা সেই স্টুডেন্টকে তৈরি করে সেইভাবেই। সে কিন্তু শিল্পী হঠাৎ করেই হয় না, শিল্পী হঠাৎ হওয়া যায় না। আর শিল্পীর সত্তাটি এমন যে ওই যে সৃষ্টিকর্তার যদি ইচ্ছে না থাকে, সুরকে দেওয়া যায় না। টিচারও দিতে পারবে না, তার বাবা মাও দিতে পারবে না। শিল্পীরাও সামাজিক জীব। সমাজ পরিবর্তনে একজন শিল্পীর কি ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন? বিশাল ভূমিকা আছে। এবং সেই ভূমিকা যদি সেই শিল্পী অনুধাবন করেন, তবেই সে কিন্তু এইসব জায়গায় কাজ করতে পারেন। শুধু গান গাইলাম, কণ্ঠ সাধন করলাম, সারেগামা পাধানিসা প্র্যাকটিস করে গেলাম, তো একটা বয়সে এসে বলা হয়, অনেকেই জিজ্ঞেস করে, আপনি কি এখনও সকাল বিকাল রাত প্র্যাকটিস করে চলছেন? অবশ্যই। প্র্যাকটিস কি জিনিস? সেটা কণ্ঠ প্রণালী সাধন, কণ্ঠ সাধন, নাকি আপনি যে এতদিন একটি রাগ শিখেছেন বা একটি গানকে শিখেছেন,
তার প্রতিটি বিন্দু কণাতে কি করতে হবে তা শিখেছেন এত বড়, কিন্তু আপনার সময় 3 মিনিট বা 5 মিনিট, আপনি এবার পরিবেশন করবেন, তাহলে নিশ্চয়ই আপনাকে জানতে হবে কতটুকু এবং কোন কোন পয়েন্টে আপনাকে সেটা বিকশিত করতে হবে, সেটাকে পরিবেশিত করতে হবে। পরিবেশন করার পর এটি ইথারের মাধ্যমে একজন শ্রোতার কানে পৌঁছাবে, কান থেকে যেটা হৃদয়গ্রাহী। হৃদয়গ্রাহী হবে, ভালো লাগার ব্যাপারটা হবে। এবার ভালো লাগা কোথায়, কখন, কিভাবে, কেন, তার কোনো উত্তর নেই, কোনো পারদ যন্ত্র নেই যে আপনি বলবেন এটা এতটুকু ভালো হয়েছে, ওটা অতটুকু ভালো হয়েছে, এটা বলা যায় না। কিন্তু একটা বিষয় বোধহয় আপনি লক্ষ্য করেছেন, বর্তমান যুগের শিল্পীরা হঠাৎ করে জনপ্রিয় হন, আবার হঠাৎ করেই লোকচক্ষুর অন্তরালে চলে যান। কিন্তু ফেরদৌসারা ব্যতিক্রম। আপনি জনপ্রিয় ছিলেন, এখনো জনপ্রিয় আছেন। আপনার এই জনপ্রিয়তার রহস্য কি? জনপ্রিয় আমার বলে বলছি না, জনপ্রিয় যত শিল্পীরা ছিলেন আমাদের পূর্বসূরি, আর আমাদের পরবর্তীতেও যারা আসছে, আমি আমার স্টুডেন্টদের কথাই বলি, দেশে এবং বিদেশে যারাই শিখছে, সকল গুণী শিল্পী, সকল গুণী শিক্ষার্থী, তারাও তো একসময় বেড়ে উঠবে, জনপ্রিয় হবে। জনপ্রিয় কথাটিকেও আমি দুভাগে ভাগ করব। জি। একটি হচ্ছে অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত সুগায়ক, এমন অনেক শিল্পীর নাম আমি জানি যারা আমাদের হৃদয়ে আজও বাস করেন, তারা বেঁচে নেই, কিন্তু যখনই তার নামটি বলি সবাই বলবে ওহ, ভীষণ ভালো লাগার এক শিল্পী। কিন্তু এই জনপ্রিয় গানে জনপ্রিয়, না আসলে শিল্পী সত্তাটি জনপ্রিয়? এখানেও কিন্তু দেখবেন দুটো ব্যাপার। একজন শিল্পীর গায়কী, তার কণ্ঠস্বর, তার প্রক্ষেপণ, তার উচ্চারণ, তার ভঙ্গিমা, তার শ্রোতার প্রতি তার যে বিনয়ের সাথে তিনি যে উপস্থাপন করছেন, সম্পূর্ণ ব্যাপারটি হচ্ছে একজন সুশিল্পী। এই বডি ল্যাঙ্গুয়েজ যেটা, হ্যাঁ, সব কিছু মিলিয়েই কিন্তু একজন শিল্পী সুশিল্পী হন, এটা আমার মতে। জি। শিল্পীদের অনেক গান আমাদের ভালো লাগে, কিন্তু দেখবেন ভালো লাগারও ঊর্ধ্বে আরও একটি বিষয় কাজ করে, যে তার কর্মটি কি, তিনি কি কি করে থাকেন। অনেকে দেখবেন খবর নেয় নানানভাবে, আচ্ছা উনি কিভাবে চলেন, কিভাবে খান, কি পরেন, তো সেখান থেকেও বেশ কিছু প্রভাবান্বিত হয় শ্রোতারাও। তারা ভালো লাগে তার গান, কিন্তু তার আচরণটি ভালো লাগলো না। ভালো লাগে তার গান, কিন্তু তার পরনের রুচিগুলো ভালো লাগলো না। তো এরকম তো অনেক কিছুই থাকে। এই ভালো লাগা বা ভালো না লাগা দুটোই আবার মানুষে মানুষে তফাৎ হয়। কারোর হলুদ রং প্রিয়, আবার কারোর হলুদ রং একেবারেই অপ্রিয় আছে তো। কিন্তু দেখবেন, আমি আগে খুব এটা ভাবতাম যে হলুদ গোলাপি আমাকে একেবারে মানায় না, মনে হয় অতিরিক্ত কালো দেখা যায়। আজকে আমার খুব ভালো লাগছে যে আমিও সেই রঙে আছি, আপনিও সেই রঙে আছেন, কাকতালীয়ভাবে মিলে গেল। হ্যাঁ, মিলে গেছে। কিন্তু এটা কিন্তু একসময় আমার ভালো লাগার ব্যাপারটা ছিল না। এই ভালো লাগাটা কখন কোথা দিয়ে এসছে জানি না। তাই বলবো সব কিছুকে, এই গানটা আমার ভালো লাগে না, এটা খুব হালকা ধরনের গান, এরকম কথা বললেই আমার বড় বোনরা সবাই গান গাইতেন, ভীষণ নামকরা। বিশেষ করে আমার যিনি অগ্রজ, তিনি ছিলেন জান্নাতারা, সকলেই তার খুব ফ্যান, অনেকেই জানেন, শুনেছেন। তিনি বেঁচে নেই। তিনি আমাকে বলতেন কখনো গান খারাপ হয় না, তুমি এটা খারাপ গান এটা বলবে না কখনো। দেখো খারাপ গানকে ভালো লাগানো যায় কিভাবে, সেটাই হচ্ছে শিল্পীর কাজ। সত্যি সত্যি তাই হলো। একদিন একটা গান দেওয়া হলো বিটিভির প্রোগ্রামে, সেই গানটি কেউ বেছে নিচ্ছে না, অন্যান্য গান নিচ্ছে। তো তিনি বললেন এটি আমিই গাইব, এবং সবচেয়ে বেস্ট গানটা তার হলো। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, আমি হলে তো এই গান গাইতাম না, কেন এত ভালো লাগলো, এই গানটা তো এতদিন ভালো লাগেনি। তখন সেখানেই বুঝলাম যে আসলে কোনো কিছুকে খারাপ বলতে নেই, ওই খারাপটাকে ভালোভাবে নিতে হয়,
ভালোভাবে ভালোবেসে গাইতে হয়, ভালোবেসে করতে হয়, তবেই সেটা ভালো হয়। এই যে আপা, আপনি খারাপের কথা বলবেন যে বাংলাদেশের শিল্পীদের জীবনযাপন কখনো সুখকর নয়, না অর্থনৈতিক, না পারিবারিক। এর থেকে বের হওয়ার উপায় কি? সত্যি কথা বলতে কি, বের কেন হতে হবে? বের হতে হবে না। কেননা আপনি যদি বের হতে চান ভেদ করে, একটি গণ্ডি ভেদ করে আপনি যখন বেরোবেন, তাহলে আপনাকে ছিঁড়তে হবে, ভাঙতে হবে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, সেই নজরুলের ভাষায় সে অধিকার আদায় করতে হবে। সেভাবেই বের হওয়া যায়। আর আমি যে বললাম যে কেন আপনাকে বের হতে হবে, আপনি ভালো কাজটি যখনই করবেন আপনাকে ভেদ করতে হবে, ছিঁড়তে হবে না, সব সময় না। আপনি আপনার আপনার কাজ দিয়ে যদি সুউচ্চ জায়গায় অলরেডি আপনি চলে যান, মানুষ যদি আপনার গুণগ্রাহী হয়, তো আপনি তো কোনো কিছু ভাঙতে হয় না, আপনাকে সবাই ভালোবাসবে, পছন্দ করবে। আপা, মানুষের একটা সময় বয়সটা থেমে যায়। এই থেমে যাওয়া বয়সটা কত হওয়া উচিত বলে আপনি মনে করেন? বয়সটা আসলে বয়স কখনো থামে না, বয়স চলতেই থাকে এবং বয়স শেষ পর্যন্ত চলবে, নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। তো এই পর্যন্ত যদি আপনি সুস্থতার সাথে বেঁচে থাকেন, সেটাই হলো সবচেয়ে বড় সফলতা। সেই সুস্থতাই কয়জন পায়। এইখানেও তো ওই যে আবারও সেই স্রষ্টার কথাই আসবে। আপনি সুস্থ থাকার চেষ্টা করবেন। আপনাকে বলা হয়েছে বেশি চিনি খাবেন না, আপনার সুগারের প্রবলেম হয়েছে। আপনাকে বলা হচ্ছে কিডনির ঝামেলা আছে, আপনি বেশি পানি খাবেন না। তো আপনি চেষ্টা করবেন সেভাবেই চলতে। না যদি হয়, সেটা তো আপনার হাতের বাইরে। কিভাবে টেনে নিয়ে যাচ্ছেন আপনার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন? জানতে চাই আপনার না বলা অজানা কথা। আসলে কিভাবে চলে যাচ্ছে জানি না, খালি এইটুকু জানি, পিতার একটি বাড়ি, পিতার আদরে বড় হওয়া, বড় বোনদের সাহায্য সহযোগিতা, ভীষণ ভালোবাসা দিয়েই তারাও আমাকে গড়ে তুলেছেন। তো পরিবার একটি ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। সেই পরিবার থেকে আমার বেড়ে ওঠা। আমরা একে অপরের সাথে প্রচণ্ড ভালো বন্ডিং ছিল। বড় বোনদের কখনো ডাকসু চ্যাম্পিয়ন ছিলেন আমার সবচেয়ে বড় বোন, হুরি জান্নাত। তো তার যতগুলো প্রতিযোগিতা, তখন তো আমরা ছোট, শুধু নামাজে বসে যেতাম, দোয়া করতাম ও যেন ফার্স্ট হয়। ও যখন চ্যাম্পিয়ন হলো, তখন আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম। এরকম মেজ বোন নুরি জান্নাত সেতার বাদক, ওস্তাদ মীর কাসেম খাঁ সাহেবের ছাত্রী, ভীষণ ভীষণ ভালো বাজাতেন, গানও গাইতেন ভালো। জান্নাতারা, যার নাম সকলেই জানেন। এই সব মিলিয়ে জান্নাতারা হচ্ছে, বলবো, আমার যে পারিবারিক গুরু, আমার পিতা হাতে খড়ি দিয়েছেন, বড় বোনেরা আমাকে হাতে ধরে এগিয়ে নিয়ে এসেছেন। বাকি পথ অবশ্যই বলবো যে এই পথ, অনেকেই বলে এইটা করতে পেরেছে, এটা নিশ্চয়ই বাবার সাহায্য পেয়েছে। এই সাফল্য এসেছে মায়ের সাহায্য পেয়েছে। আবার উল্টোটা বলি, এই খারাপ কাজটি করেছে মা শিখিয়েছে, এই খারাপ কাজটি হয়েছে এটা বাবার কাছ থেকে পেয়েছে। এই কথাগুলো আমরা কখনোই বলতে চাই না, কেননা প্রত্যেকটি মানুষ আলাদা, সেই গড গিফট। এবং মানুষকে মূল্যবোধ শেখায় তার পরিবার, তার বাবা মা। ওই মূল্যবোধের পথ দিয়ে এগিয়ে চলতে পারলে সেখানে যত বাধা বিপত্তি, যত কিছুই আসুক না কেন, নিজের কর্মে নিজের ধ্যান দিতে হয়। চাপা, আমি তাই করেছি। এবার একটু থেমে যাব, একটু অন্য প্রসঙ্গে আসবো। সেটা হলো, শিল্পী মাত্র এই উদাসীন প্রকৃতির। একজন শিল্পীর জীবন সঙ্গিনী কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি যেটা চেয়েছি, আমার ব্যক্তিগত কথাই বলি, আমি সবসময় চেয়েছি আমার সঙ্গী এমন একজন হবে যিনি শিল্পী হবেন না। আপনি তাই শিল্পী তাই হলে, পেয়েছেন? আমি শিল্পী চাইনি। এবং শিল্পী কেন হবেন না, কেননা আমার যে চাহিদা, আমার যে চিন্তা চেতনা, তার এতটুকু হলেও তো তার থাকবে। তখন কে কাকে কিভাবে সাহায্য করবে?
তাহলে ঠিক আমার মতন নন, অন্য কোনো প্রান্তের মানুষ হলে আমি তাকে সহায়তা দিতে পারবো, তিনি আমাকে সহায়তা দিতে পারবেন। আর যিনি আর অনেক কিছুই ভাবতাম যে সঙ্গীতকে ভালোবাসেন এমন কেউ, যিনি আমার তল্পি তল্পা নিয়ে আমার পেছনে দৌড়াবেন এমন কেউ না। তো আমিও সেই রকমই কাউকে পেয়েছি এবং তিনি আমাকে বাহ, বাহ। সেইভাবেই নিয়ে এরপরে চলেছেন। বলবো দোষ গুণ নিয়ে মানুষ, তাই আপনার একটি দোষ বলতে হবে এবং একটি ভালো দিক বলতে হবে। আমার মানে মানুষ তো নিজেকে খালি ভালোই বলে, আমিও সেরকমই ভালোই বলবো, নিজেকে ভালো বলতে হবে। এবং ভালো কেন বলতে হবে সেটা মনে প্রাণে আপনি ভালো থাকবেন। আর দোষের কথা বারবার চিন্তা করবেন না। দোষ যত ভাববেন ততই দোষ বেরোবে, হ্যাঁ। যত গন্ধ শুকবেন ততই খারাপ গন্ধই আসবে। তো আমি বলবো সব সময় ভালো। যে জলে আগুন জ্বলে, একজন বিখ্যাত কবির বিখ্যাত কবিতা। আপনি শিল্পী, আপনার বুকেও কি আগুন জ্বলে? জ্বলে, জ্বলে, খুবই জ্বলে। ঠিক ঠিক জায়গায় আপনি হাত দিয়েছেন। আগুন জ্বলে বেশি তখন যখন দেখি বাংলাদেশের একটি কনজারভেটিভ পরিবারের মেয়ে আমি পারিনি অন্য দেশের কোনো শিক্ষার্থী তার টিচারের সাথে এরকম দল বেঁধে, সেই টিচার যেখানে যেখানে, সেই গুরু যেখানে যেখানে গান ক্লাসিক্যাল পরিবেশন করছেন তারা দল বেঁধে তার সঙ্গে সঙ্গেই যান। কেননা এটি গুরুমুখী বিদ্যা। এই গান শিখতে শুধু অ আ ক খর মতন শেখা যায় না, এটি গুরুর সম্পূর্ণ তার জীবনধারার সাথে মিলে তাকে শিক্ষিত হতে হলে, সঙ্গীতের গুরুর কথাই বলছি, তো তাকে অবশ্যই তার গুরুকে ফলো করতে হবে। আর সেই কাজটি অন্য দেশে যতটা সুন্দর করে হয় আমাদের দেশে একেবারেই নেই। আমাদের দেশে সেরকম চলও নেই। আমার একসময় খুব ইচ্ছে ছিল এই গুরুদের সঙ্গে থেকে আমি যদি সেই রকম একজন শিল্পী হতে পারতাম। সেই কথাটা মনে হলেই জ্বলে উঠি যে কেন পারলাম না এই জন্যই আবার নিজেকে বেঁধেও রাখি যে এই জন্যই পারলাম না। আসলে আমরা মানুষ, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মানুষ, সমাজবদ্ধ মানুষ। আমাদের এই সমাজে কি করা যায় আর কি করা যায় না, মেয়েদেরকে তার অনেক কিছুই অনুশাসন মেনেই আমরা চলেছি, যার কারণে অনেক কিছুই ছোটবেলা থেকে শিখেছি, তার বাইরে হতে পারিনি। আর এখন যাকে আমি সঙ্গী হিসেবে পেয়েছি, আমার দুটো ছেলে মেয়ে, আমার সংসার যেভাবে গুছিয়ে নিয়েছি, তাতে করে আমিও দেখলাম এই বয়সে এসে যে ছেলে মেয়েকে আমি সমান শিক্ষা দেবার চেষ্টা করেছি। যেটা আমরা ছোটবেলা থেকে দেখেছি ছেলেকে একটু বেশি করে দেখা হয়, মেয়েদের কম করে, সেইগুলোর থেকেও আমরা দেখেছি আমার পিতাকে, আমরা মেয়ে, 4 বোন 1 ভাই, মেয়েদেরকেও তিনি যে সম্মান দিয়ে আমাদেরকে বড় করেছেন ছেলেদেরও সেভাবে সেই দিতেন। সম্মানটিও আমি পেয়েছি। আমি আমার মেয়েকেও তাই দিয়েছি, আমার ছেলেকেও তাই দিয়েছি। এটাই হওয়া উচিত আপা। হ্যাঁ। আপা, সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমারও খুব ভালো লাগলো আপনার এই কবি বাড়িতে এসে, আর এটিএন নিউজের এই ধরনের একটি বিশেষ অনুষ্ঠানে আমাকে ডেকে কৃতার্থ করেছেন। আমি আমার জীবনে এই প্রথম আপনাদের এই অনুষ্ঠানে এলাম, অনেক ভালো লাগছে। আমরা ধন্যবাদ। ধন্য হয়েছি আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী ফেরদৌস আরার সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।